প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে হ্যাশট্যাগ দিয়ে বান্নার সাথে আছি বা স্ট্যান্ড উইথ মাবরুর রশিদ বান্না। এই হ্যাশট্যাগে ফেসবুকে ঝড় উঠেছে। প্রিয় দর্শক শ্রোতা, তরুণ নির্মাতা এবং জুলাই যোদ্ধা মাবরুর রশিদ বান্নার কথা বলছি। সম্প্রতি বান্নাকে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, বিশেষভাবে অনলাইনে। আর সেই হুমকিগুলো আসছে শেখ হাসিনার অনুসারীদের কাছ থেকে। আর এর মধ্যে সাংস্কৃতিক কর্মীরাও আছেন। আর সাংস্কৃতিক জগতে কালচারাল ফেসিস্টরা অনেকেই এখনও আছেন, উৎপেতে আছেন। কেউ কেউ লো প্রোফাইলে আছেন, কেউ কেউ সামনে নেই। নানাভাবে হাসিনার পক্ষে তারা এখনও বয়ান তৈরি করে যাচ্ছেন। তো তাদের মধ্যে অনেকেই বান্নার বিরুদ্ধাচরণ করছেন এবং শুধু বিরুদ্ধাচরণ না, তাকে হুমকি দিয়ে যাচ্ছেন নানা রকম। তো সম্প্রতি ফেসবুকে তেমনি সরাসরি হুমকি দেখা গেল। বান্নাকে হুমকি দিলেন এক অভিনেতা এবং সেইটিকে অনুসমর্থন করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে প্রযোজক আরশাদ আদনান। তো এইটিকে কেন্দ্র করেই এই হ্যাশট্যাগের ঝড় ফেসবুকে। তার আগে বলে নেওয়া ভালো, এই মেধাবী তরুণ নির্মাতা সম্প্রতি ঈদ উপলক্ষে তার একটি নাটক মুক্তি পায়, হেলমেট বাহিনী, যেখানে ফুটে উঠেছে এক বিশ্বাসঘাতক সহসভাপতির গল্প, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন জুলাই যুদ্ধ চলছিল তখন ছাত্রদের বিরুদ্ধে দমন পীড়নে অংশগ্রহণ করেছিলেন, সম্মুখ সারির নির্যাতনকারী ছিলেন। পরবর্তীতে সরকার বদলালে শেখ হাসিনা পালিয়ে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারের পক্ষে চলে যান, সরকারের পক্ষে দাঁড়ান, প্রিটেন্ড করেন অন্তত দাঁড়াবার যে তিনি সরকারের পক্ষের লোক, জুলাই যুদ্ধের লোক, জুলাই যোদ্ধা, এবং রহস্যজনক ভূমিকা পালন করেন। অর্থাৎ আগের অবস্থান থেকে সরে আসেন, নিজের পরিচয় লুকিয়ে আত্মগোপনে বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করেন। সেই সহসভাপতির গল্প ফুটে উঠেছে এই হেলমেট বাহিনীতে। আর তার আগে তিনি আরও দুটো জুলাই অভ্যুত্থান নিয়ে তার দুটো ফিকশন আছে, সেই দুটো, একটি হলো রাস্তা আর একটি হলো লাঞ্চ। সেগুলোতেও জুলাই যুদ্ধের নানা গল্প ফুটে উঠেছে। ছাত্র জনতার উপর শেখ হাসিনা এবং তার বাহিনীকে ব্যবহার করে কিভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেগুলো ফুটে উঠেছে এবং হাসিনার পালিয়ে যাবার মুহূর্তটি পর্যন্ত কাভার করা হয়েছে। তো চমৎকারভাবে এই তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্না জুলাই যুদ্ধকে ধারণ করছেন এবং জুলাই যুদ্ধকে হাইলাইট করছেন। তো এইটি কালচারাল ফেসিলিটিতে সহ্য হচ্ছে না। তো আমরা জানি কালচারাল জগতে অনেকেই আছেন হাসিনার পক্ষে বয়ান তৈরি করেছেন। হাসিনা যখন মানবতা বিরোধী অপরাধগুলো করে যাচ্ছিলেন একের পর এক 15.5 বছর ধরে, তখন কালচারাল ফেসিস্টরা কেউ মুখ খোলেননি। হাসিনাকে তারা অভিনন্দন জানিয়েছেন, ধন্য ধন্য করেছেন, কে কিভাবে হাসিনাকে খুশি করবেন সেই চেষ্টায় তারা একটি প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন দোস্তুর মতো। কালচারাল ফেসিস্টদের কথা বলছি। তো পক্ষান্তরে জুলাই যুদ্ধের পক্ষের লোক, পক্ষের নির্মাতা, পক্ষের অভিনেতা অভিনেত্রী, এদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। কারণ এই জায়গাটিতে হাসিনার আওয়ামী লীগ যথেষ্ট সফল। বহু বছর থেকে তারা নিজেদের একটি কালচারাল বাহিনী তৈরি করেছিলেন। আসলে আওয়ামী বাকশালী যে দর্শন আছে তাদের, সেই দর্শনকে প্রমোট করবার জন্যে, সেই দর্শনকে আফুল করবার জন্যে, ঊর্ধ্বে তুলে ধরবার জন্যে তারা কালচারাল ফেসিস্টদের একটি বাহিনী তৈরি করে ফেলেছিলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তো বিপরীতে বিএনপি বা অন্যান্য দলগুলো এই লাইনে তেমন কিছু করতে পারেনি। তো সেই কথা বান্না তার এক ফেসবুক পোস্টে বলেছেন আক্ষেপ করে, এবং দেশের মানুষকে সতর্ক করেছেন, সচেতন করেছেন কালচারাল অ্যাক্টিভিটিসে যুক্ত হবার জন্যে। তো গুরুত্বপূর্ণ আলাপ এগুলো নিশ্চয়ই। তো সর্বশেষ যেই কথাটি নিয়ে আসলে আমি আলোকপাত করতে চাইছি সেটি হলো, একজন অভিনেতা তমাল মাহবুব তার ফেসবুকে একটি কমেন্ট করলেন, তার ফেসবুকে একটি পোস্ট দিলেন। সেই পোস্টে তিনি লিখলেন, মাবরুর রশিদ বান্না নামটা আমাদের মন আর মগজে গাইথা আছে, সময় মতো হিসাব নিকাশ ক্লিয়ার হবে। তিনি একজন অভিনেতা, তমাল মাহবুব। প্রিয় দর্শক শ্রোতা,
কালচারাল ফেসিস্টরা আবার ফিরে আসা শুরু করেছে, কারণ তারা হুয়াক্কা হুয়া শুনেছে যে হাসিনা ফিরে আসছে, যদিও এই আলাপটি অবান্তর, অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়। তো সেই হুয়াক্কা হুয়া থেকে উজ্জীবিত হয়ে এই কালচারাল ফেসিস্ট তমাল মাহবুব বলছেন যে সময় মতো হিসাব নিকাশ ক্লিয়ার হবে। সময় মতো মানে তারা অনুকূল সময়ের অপেক্ষায় আছেন, কখন তাদের আফা ফিরে আসবে। আফার জন্য তারা অপেক্ষা করছেন, আর আফা ফিরে আসলে জুলাই যোদ্ধাদের এক এক করে শায়েস্তা করবেন, এই খোয়াব দেখছেন তারা। তো এই তমাল মাহবুবের এই পোস্টে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে, যিনি নিজে একজন প্রযোজক, আরশাদ আদনান। তো কমেন্টে তিনি লিখেছেন, তমাল, আরো অনেক নাম আছে মনে আর মগজে। সংক্ষিপ্ত কমেন্ট, কিন্তু এর ভাব সম্প্রসারণ অনেক দীর্ঘ হয়, অনেক বড় হয়। আচ্ছা, তো বান্নার মতো সাংস্কৃতিক কর্মীদের শায়েস্তা করবার জন্যে তার কথার থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি তালিকা করছেন যে আরও অনেকে আছে মনে আর মগজে। তো একটি লম্বা তালিকা তিনি হয়তো তৈরি করছেন কিংবা করে ফেলেছেন ইতিমধ্যে, আর অনুকূল সময়ের প্রতীক্ষা করছেন কখন সেই সময় আসবে। মাহেন্দ্রক্ষণ তাদের আফা ফিরে আসবেন, এবং ফিরে আসলে জুলাই যোদ্ধাদের খুঁজে খুঁজে বের করে শায়েস্তা করা হবে। তো এই হুমকি হাসিনা আগেও দিতেন, পালিয়ে যাবার আগেও দিয়েছেন। যখন জুলাই আন্দোলন তুঙ্গে, তখনও হাসিনা বলছিলেন যে সময় আসুক, একটি একটি করে প্রত্যেককে ঝোলাবো। এই কথোপকথন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মাকসুদ কামালের সঙ্গে হাসিনা করছিলেন। কথোপকথনে কথাটি উঠে এসেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এদের একটিকেও বাঁচতে দেব না, ঝুলিয়ে দেব, হাসিনার বক্তব্য ছিল। তো এখন তমাল মাহবুবরা বা আরশাদ আদনানরা সেই খোয়াব দেখছেন, হাসিনা ফিরে আসলে এক এক করে শাস্তি দেবেন, শায়েস্তা করবেন, যা লাগে তাই করবেন। আচ্ছা, তো এখন কথা হলো, রাষ্ট্রপতি চুপ্পুর ছেলে এই দুঃসাহস পেলেন কোথায়? প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি বিলেত ফেরত আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চিকিৎসার বাহানায় বিলেতে গিয়েছিলেন হাওয়া বদলের জন্য, এবং সেখানে বিলাসবহুল কেনাকাটা করেছেন। প্রমোদ ভ্রমণ ছিল সেটি, বোঝাই যায় বিভিন্নভাবে। তো এতে করে সরকারের বিরক্তি উৎপাদন করেছেন, কারণ গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো আসছিল। তো সরকারের জন্য একটু অস্বস্তির ব্যাপার হয়েছিল, কারণ চুপ্পু যখন বিলেতে যাচ্ছিলেন তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। 22 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন, এবং এই সফরে রাষ্ট্রের কম করে হলো 4 কোটি টাকা খরচ হয়েছে। তো তখন ব্যাপক আলোচনা সমালোচনার মুখে সরকার চুপ থাকে, সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুধু এইটুকুই আমরা জেনেছি গণমাধ্যম সূত্রে যে 22 জনের একটি সফর সঙ্গী নিয়ে চুপ্পু বিলেতে গেলেন। তো সেই থেকে চুপ্পু ফিরে আসলেন। ফিরে আসবার পর রাষ্ট্রীয় মর্যাদায় আছেন এখনও, যেহেতু রাষ্ট্রপতি পদটি তার বহাল আছে। আর তার ছেলে আরশাদ আদনান রাষ্ট্রীয় প্রটোকলে থাকছেন। এসএসএফ ঘেরা রাষ্ট্রীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রটোকলে থেকে তার ছেলে আদনান জুলাই যোদ্ধাদের তালিকা তৈরি করছেন। কি ভয়ঙ্কর বার্তা দেশের মানুষের জন্যে, জুলাই অভ্যুত্থানকে যারা ধারণ করেন কোটি কোটি মানুষ, তাদের জন্যে এই বার্তাটি সহ্য করা আসলেই কঠিন। এটি দুঃসাহস বললে কম হবে। এবং ইন্টারেস্টিংলি, আলোচনা সমালোচনার মুখে আরশাদ আদনান তার সে কমেন্ট ডিলিট করে ফেলেছেন। তার সে কমেন্টটি এখন আর ফেসবুকে নেই। তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সম্পাদক রিজওয়ান শেখ এই বিষয়ে প্রশ্ন তুলেছে। তার প্রশ্ন হলো, সরকার কি এটি চলতে দেবে? বিএনপি কি জুলাই যোদ্ধাদের বিচার করতে চায়, ইনক্লুডিং বিএনপি? এবং তিনি প্রশ্ন রেখেছেন যে এটি তো সম্ভব নয়। যদি তা নাই হয়, তাহলে বিএনপি আসলে কি চাইছে? বিএনপি কি হাসিনার ফিরে আসবার জন্য অপেক্ষা করছে, এবং হাসিনা ফিরে আসলে সবাইকে শায়েস্তা করা হবে জুলাই অভ্যুত্থানের পক্ষের লোককে, সেই জন্য অপেক্ষা করছে? এবং তিনি এই প্রশ্ন তুলেছেন, এখনো পর্যন্ত চুপ্পুকে রাখা হয়েছে কেন রাষ্ট্রপতি হিসেবে? সেই দিনের অপেক্ষায়। এবং এটি কতটা ভয়াবহ হতে পারে সেটি কি বিএনপি একবারও ভেবে দেখেছে? এই প্রশ্নটি রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সময়ের সাংস্কৃতিক সম্পাদক রিজওয়ান শেখ। তো এই প্রশ্নটি আমাদেরও, প্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্নটি বাংলাদেশের কোটি কোটি জুলাই যোদ্ধাদের
এবং জুলাই যুদ্ধকে ধারণকারী বাংলাদেশি নাগরিকদের। নানা বাহানায়, নানা উছিলায়, সংবিধানকে বাহানা বানিয়ে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবার ব্যাপারে অনড় ছিল বরাবরই। যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তখনও শুধু যদি বিএনপি হ্যাঁ বলতো, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু আর এখনো ক্ষমতায় থাকে না। এবং বাংলাদেশের মানুষের এই দিনটির জন্য অপেক্ষা করতে হয় না যে তার ছেলে চুপ্পু এসএসএফ প্রোটোকলে থেকে বঙ্গভবনে বসবাস করে জুলাই যোদ্ধা মাবরুর রশিদ বান্নাকে হুমকি দেয়। তো আমাদের সেই দিনটি দেখতে হলো এবং বিএনপি আমাদের সেই দিনটি দেখালো। তো বিএনপি বাংলাদেশের মানুষদের আর কি কি দেখাবে? সংবিধানের দোহাই দিয়ে, সংবিধানের বাহানা দিয়ে অনেক কিছুই বিএনপি আমাদের দেখালো এবং আমাদের দেখতে হলো। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হলো না। যেভাবে এই দেশের মানুষ চেয়েছিলেন, গণভোটের বিষয়টি যেভাবে প্রতিফলিত হয়েছিল, তার ধার কাছ দিয়েও বিএনপি হাঁটল না। বিএনপির একটাই বাহানা, সংবিধান। সংবিধান নামক ধর্মগ্রন্থ বিএনপি বরাবরই পাঠ করছে। পাঠটি বিএনপির পক্ষ থেকে একটু বেশিই হচ্ছে। আর এই বিষয়ে হাফেজে ৭২-এর সংবিধান হলেন সালাউদ্দিন আহমদ। তিনি এই বিষয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন সংসদে বিভিন্ন সময়ে। পরবর্তীতে অন্যরাও যুক্ত হয়েছেন। আমরা শুধু একটি কথাই শুনতে পেয়েছি, ৭২-এর সংবিধান। সেই মহান সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরতে গিয়ে এই দেশের মানুষকে এখনো শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন দ্বিমুখী মানুষকে আপাদমস্তক দ্বিচারিতা করছেন এই মানুষটি। শুরু থেকে আমরা দেখেছি একের পর এক মিথ্যে বলে গেছেন রাষ্ট্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে। বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে জানিয়ে দিয়েছেন আমার কাছে পদত্যাগপত্র নেই, আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, পাইনি কোথাও। শুধু তাই না, হাসিনাকে পায়ে ধরে সালাম করতেন, হাসিনার পায়ের ধুলো মাথায় নিতেন এবং এক সময় হাসিনা তাকে পায়ের ধুলো দেয়নি বলে তার মন খারাপ হয়েছিল। এই সেই শাহাবুদ্দিন চুপ্পু। এমন একজন রাষ্ট্রপতিকে আমাদের পালতে হচ্ছে, বাংলাদেশের মানুষের করের টাকায় তার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে এবং তাকে রাষ্ট্রীয় প্রোটোকল মেনে মহামান্য মাননীয় এইসব অভিধায় অভিষিক্ত করা হচ্ছে। তিনি উপভোগ করছেন, এখন তার ছেলেও উপভোগ করছে। তো আমরা জানি না আমাদের আর কতদিন শাহাবুদ্দিন চুপ্পুকে সহ্য করতে হবে এবং কতদিন তাদের এই আস্ফালন দেখতে হবে বাংলাদেশের মানুষকে, এবং কতদিন এই জুলাই যোদ্ধারা, মাবরুর রশিদ বান্নার মতো নির্মাতারা হুমকি পেতে থাকবেন চুপ্পুদের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।